দর্শক স্বাগত বদ্যিবাড়িতে। আজকের বদ্যিবাড়ি আমাদের কাছে একটু বিশেষ, কারণ আজকে আমরা বদ্যিবাড়িতে কথা বলবো প্রবাসীদের চিকিৎসা ব্যবস্থা এবং আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রবাসীদের ভাবনা। আর এ নিয়ে কথা বলার জন্য বদ্যিবাড়ির স্টুডিওতে আজকে একজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন ইমেরিটাস অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমদ, একজন যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক, যিনি কাজ করছেন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়েও। আসলে বেশি পরিচয় আমি করিয়ে দেব না, সরাসরি পরিচিত হই স্যারের সাথে। স্যার, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। স্যার, কেমন আছেন? আছি ভালো। স্যার, আমরা পরিচয় দিচ্ছি না, শুরুতে আপনার মুখে শুনতে চাই যে এই যে আপনি দীর্ঘদিন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন প্রবাসে দেশে মিলিয়ে, কি আসলে আপনি করছেন, যদি সংক্ষেপে আপনার পরিচয়টা জানতে চাই। আমি তো ঢাকা মেডিকেল থেকে 76-এ আমরা পাশ করে তো 2 বছর অর্থোপেডিক হাসপাতালে ট্রেনিং নিয়ে 80 সালে চলে গেছিলাম আমেরিকাতে। ওইখানে আমেরিকাতে ডাক্তারদের পরীক্ষা দিয়ে ট্রেনিং নিতে হয়। তো 3 বছর মেডিসিনের ট্রেনিংয়ের পরে 2 বছর কিডনি স্পেশালাইজেশন করলাম। তারপরে আমি মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে জয়েন করলাম, প্রাইভেট প্র্যাকটিসে না যেয়ে। তো ওখানে আবার আমাকে আরও কয়েকটা স্পেশালাইজেশন করলাম, যেমন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে আমি ডিপ্লোমেট, জেরিয়াট্রিক মেডিসিন, ক্লিনিক্যাল হাইপারটেনশন, ইন এডিশন টু মেডিসিন অ্যান্ড কিডনি ডিজিজ। তো এটা করে দরকার ছিল, কারণ বাইরে যারা আমরা যাই বিদেশিরা, তাদেরকে ওখানে ভালো করতে হলে এক্সট্রা কাজ করতে হয়। আচ্ছা। তো ওইখানে তো আমরা পড়াই, রোগী দেখি, ডায়ালিসিস সেন্টারে ডিরেক্টর ছিলাম আমি, যেহেতু কিডনি স্পেশালিস্ট। তাছাড়াও আমরা বিভিন্নভাবে আমাদের যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন কাজে তাদের সাথে ইনভলভ হতে হয়। আমি গত 20 বছর থেকে প্রত্যেক বছর আসি। কেন আসি? যে আমরা ওখানে যারা শিখেছি, যেটা সবসময় মনে হচ্ছে যে আমাদের একটা দায়িত্ব আছে বাংলাদেশের। আচ্ছা। আমি মুক্তিযুদ্ধে ছিলাম, আমার বাবা মুক্তিযুদ্ধের শহীদ ডক্টর শামসুদ্দিন আহমদ সিলেট মেডিকেলের অধ্যাপক ছিলেন। তো বাংলাদেশের জন্য আমাদের একটা আলাদা একটা দায়িত্ব আছে, যে মনে হচ্ছে যে এটা না করলে জীবনের নিষ্ঠ হবে না। তো সেই তাড়না থেকে আসি, এবং আসার পরে বঙ্গবন্ধু, তারপরে বারডিএম, ঢাকা মেডিকেল, সবখানে প্রচুর সেমিনার করি। কিডনিতে করেছি, ইনফেকশাস ডিজিজে করেছি, ইমার্জেন্সি মেডিসিনে। তো যে সাবজেক্টগুলো আমার না, সেগুলোতে আমরা অর্গানাইজ করেছি। কারণ আমার যেটা ইচ্ছা আছে, যেগুলো নাই, যেমন ইমার্জেন্সি মেডিসিন কিন্তু বাংলাদেশে নাই। ইমার্জেন্সি মেডিকেল যদি যায়, সে একজন রেগুলার ডাক্তার দেখবে। স্যার, এগুলো নিয়ে আমরা কথা বলবো। যদি শুরুতে একটু বলতে চাই যে আমাদের প্রবাসী যে ভাইরা আছে বা প্রবাসে যারা থাকেন, তাদের স্বাস্থ্য সেবার ব্যবস্থাটা কেমন সেখানে? প্রবাসী মানে যে কোনো আমেরিকানরা, আমেরিকাতে যেটা হয়, 3 রকমের ব্যবস্থা আছে। তো সবসময় ইন্স্যুরেন্স লাগবে। আচ্ছা। কারণ এত এক্সপেন্সিভ। তো ইন্স্যুরেন্স কাদের লাগে? যারা চাকরি করেন, ওদের এমপ্লয়িরা ওখান থেকে কেটে নেয় পয়সা, এবং ইন্স্যুরেন্স জন্য তারা যখন হাসপাতালে ভর্তি হয়, হাসপাতাল পে করে। আরেকটা গ্রুপ আছে যারা চাকরি করেন না বা কম বেতন পান, তাদের জন্য একটা ফ্রি একটা ব্যবস্থা, ইন্স্যুরেন্স আছে, এটার নাম হচ্ছে মেডিকেড। আচ্ছা। তো ওইটা অনেক মা আছে যেটা বাচ্চা হয়েছে, চাকরি করতে পারছে না, তার জন্য মেডিকেড আবার বেশ ভালো। আরেকটা গ্রুপ আছে 65 বছর উপরে যারা পেনশনের বয়সী, তাদের জন্য মেডিকেয়ার নামে সরকারের আরেকটা ইন্স্যুরেন্স আছে। এটা আবার আমরা যারা চাকরি করি, এত বছর আমাদের পয়সা দিতে হয়, জমে, তো ওইটা হয়। এই 3টা। আর আরেকটা জিনিস জানা রাখা দরকার, যে কেউ এখান থেকে যদি কেউ যায়, আর যদি তার ইন্স্যুরেন্স না থাকার কথা, যদি কোনো সিরিয়াস অসুখ হয়, তারা কিন্তু ইমার্জেন্সি রুমে যেতে পারবে, এবং তাদের কিন্তু কোনো ইন্স্যুরেন্স দেখবে না, পরে দেখবে। কারণ আমেরিকাতে আগে ইন্স্যুরেন্স দেখে হাসপাতালে ঢুকানো হতো, ওটা কিন্তু একদম বন্ধ। এখান থেকে যদি কেউ যায়, সে যেন চোখ বন্ধ করে, মনে করি হার্ট অ্যাটাক হচ্ছে, কিছু হচ্ছে, সোজা ইমার্জেন্সি রুমে চলে যাবে। চিকিৎসা করার পরে তারা বলবে যে তোমার এই বিল, তো সবাই বলে যে আমি যেতে পারবো না, আমার পয়সা নাই, তখন তারা ওটা কেটে দেয়। কিন্তু এমনি ডাক্তার দেখাতে পারবে না ক্যাশ ছাড়া। তো এটা হচ্ছে আপাতত এরকম একটা সিচুয়েশন। সেক্ষেত্রে আপনারা যারা আছেন, যে দেশি চিকিৎসকরা আছেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে সাহায্য করছেন? আমাদের সাহায্য করাটা ইজিয়ার, আবার ডিফিকাল্ট। যেমন যারা প্রাইভেট প্র্যাকটিস করে, তাদের ওখানে গেলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছ থেকে পয়সা নিলাম না। আমেরিকাতে একটা প্রবলেম আছে যে এইটা না নিলেও ইন্স্যুরেন্স কোম্পানি এটাকে বেআইনি মনে করে। আচ্ছা। মনে করে এটা একটা ইনডিউসিভ, মানে তাকে আমি খাতির করতেছি আরো রোগী আনার জন্য। এটার জন্য তারা এটা চুরি করে করতে হয়। আর আমরা যারা ইউনিভার্সিটিতে আছি, আমাদের
মা বাবারও প্রসারিত হবে, কারণ এটা হচ্ছে ইউনিভার্সিটির আইন। তো ওইভাবে করা যায় না। মাঝে মাঝে আমরা ফ্রি হেলথ ক্লিনিক করি, সেটা বছরে 2-3 বার, ওইটাতে এমন কিছু না, রোগী দেখা দেওয়া। কিন্তু মোস্ট অফ দ্য মানুষ যেহেতু যেতে পারে, যেমন নিউ ইয়র্কে অনেক ফ্রি ক্লিনিক আছে, এটা কিন্তু অনেকখানে নাই। যেমন ফিলাডেলফিয়াতে আমার ওয়াইফ যেখানে চাকরি করেন, সিটির ক্লিনিক, ওইখানে কিন্তু সব ফ্রি, কিন্তু আবার অন্য শহরে এটা নাই। তো কিছু ফ্রি ক্লিনিক আছে, আর এইভাবে সাহায্য করা যায়। আর এমনি আমরা তো এভরিডে ফোন কল পাই, সেটা আমরা বলতে পারি কেউ যদি ওখানে বিপদে পড়ে কোন ফ্রি ক্লিনিকে যাবে, কোথায় কি, এটা আমরা বলতে পারি। কিন্তু টেস্টের বা অন্য কিছুর জন্য যে খরচ, সেটা তাদের পকেট থেকে দিতে হয় আর কি। যদিও এটা একটু আপনার থেকে একটু বাইরে, যেহেতু আপনি ইউএসএ থাকছেন বা ওখানকার ব্যবস্থা বলছেন, কিন্তু আমাদের যারা প্রবাসী যেমন মিডল ইস্ট বা অন্যান্য দেশে আছে, তারা আসলে ইমার্জেন্সি মুহূর্তে আসলে কি করা উচিত তাদের? নিশ্চয়ই তাদের একটা স্বাস্থ্যের একটা আইন থাকার কথা, কারণ প্রবাসীরা যখন যাবে, যারা পাঠায় তাদেরকে ম্যান পাওয়ার, তাদের নিশ্চয়ই স্বাস্থ্যের কি ব্যাপার, সেটা আমার খুব জানা নাই। আমি আমেরিকার কথাই বলতে পারবো। ইংল্যান্ডে আবার ফ্রি, আচ্ছা, ক্যানাডার মতো, তাদের আবার ইন্স্যুরেন্স NHS বলে, এই জন্য ওদের একটু স্লো, কিন্তু ওদের ফ্রি। ক্যানাডাও ইংল্যান্ডের মতো, বলতে ন্যাশনাল হেলথ বলে এটাকে। আচ্ছা, আমেরিকাতে আবার ওইটা কেউ এস্টাবলিশ করতে পারছে না, এখানে ডিফারেন্ট ক্যাটাগরি আছে। যদি এখন আমরা দেশের চিকিৎসা ব্যবস্থার কথা বলি, বা আমরা এখন যেই অবস্থা দেখছি, সেখানকার চিকিৎসা ব্যবস্থার এখানকার চিকিৎসা ব্যবস্থার মধ্যে আসলে আপনি পার্থক্যটা কি দেখছেন? দেশের চিকিৎসা ব্যবস্থা তো আমাদের একটা সরকারি হাসপাতাল যেগুলো আছে, ক্লিনিক, আর প্রাইভেটে মানুষ বেশি যায়। এখানে তো সরকারি ফ্রি হওয়ার কথা, কিন্তু অনেক সময় দেখা গেছে যে মানুষের অনেক ধরনের পয়সা দিতে হয়, কিন্তু ফ্রি আছে, এটা অন্য কথা এইভাবে নাই। মানে থিওরিটিক্যালি সরকারের ক্লিনিকগুলো যেগুলো আছে গ্রামে গঞ্জে, এগুলো তো ফ্রি ক্লিনিক হওয়ার কথা। সেভাবে আমি মনে করি যে আমাদের আইডিয়াটা ভালো, ইমপ্লিমেন্টেশনটার জন্য চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। ডাক্তার কেন থাকছে না, ওষুধ কেন পাওয়া যাচ্ছে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমাদের দেশের যে সিস্টেম, সেটাতে সাধারণ মানুষের পাওয়ার কথা। আচ্ছা, আর যেটা প্রাইভেট হাসপাতালগুলো, সেগুলোতে তো সরকারের নিয়ন্ত্রণ নাই। তারা যে যেরকম চাইবে, যে যেখানে যাবে, কম্পিটিশনে কেউ ভালো করলে সেখানে বেশি পয়সা লোক যাবে। তো সেটাতে আছে। আমার যেটা কনসার্ন, সেটা হচ্ছে যে মানুষ যে বাইরে চলে যায়, আচ্ছা, বা মানুষ যে হাসপাতালে গেল এক্স্যাক্টলি ভালো চিকিৎসা পাচ্ছে কিনা, এটার খুব একটা গ্যারান্টি আমরা জানি না। আমরা অনেক জায়গায় ভালো হাসপাতাল গিয়েও দেখছি যে, আমি তো যেহেতু ডাক্তার, যে অনেক সময় ঠিক হয় নাই, কিন্তু ওই যে ভিতরের মধ্যে যে একটা কোয়ালিটি কন্ট্রোল, সেটা আমাদের মনে হয় বাড়ালে মানুষের কনফিডেন্স বাড়বে। আচ্ছা, আর বিদেশ যা কমবে। কারণ যদি আমি জানি যে হাসপাতাল, যেমন কনফিডেন্স বাড়ার মানে হচ্ছে যে আমেরিকাতে যদি কোনো রুগীর ভুল হয়, ভুল চিকিৎসা, ডাক্তার কিন্তু বলতে হয় রুগীর যে সরি, তোমার এই ভুলটা আমি করছি। আচ্ছা, না করলে ওরা সু করে দেয়, আর বললে অনেক সময় তো আচ্ছা ডাক্তার তো ভুল করেই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তো এখানে আমরা বলার কোনো উপায় নাই, কারণ বললে মানুষ হাসপাতাল ভাঙিয়ে দেবে, এটা ওটা করবে। তো আমাদের যেটা মনে হয় যে সিস্টেমটাকে আরো ট্রান্সপারেন্ট যদি করা যায়। আমি অনেক প্রপোজাল দিয়েছি। এবারে আমি প্রফেসর আজাদ খান, যে আমাদের সংস্কারের চার্জে, আর যে ডেপুটি অ্যাডভাইজার সাইদুর রহমান, তাকেও আমি একটা লিস্ট দিয়েছি যে কিভাবে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে পারি এবং আমরা কিভাবে হেল্প করতে পারি। আচ্ছা, এখন যে আমরা সংস্কার দেখছি এবং 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশে আসলে সব খাতেই আসলে সংস্কার নিয়ে কথা হচ্ছে, এবং স্বাস্থ্য উপদেষ্টা বলি আমরা, এবং বিশেষ সহকারী বলছিলেন যে অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, তারা আসলে সংস্কারের কথা বলছেন। সেক্ষেত্রে আসলে আপনাদের পক্ষ থেকে পরামর্শ কি? আমি দিয়েছি ওদেরকে বড় লম্বা লিস্ট। সেটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টের জন্য কী করা দরকার, ইন্টার্নদের করা দরকার। একটা জিনিস আমি যেটা বলেছি, যেটা তারা পছন্দ করে, সেটা হচ্ছে আর্জেন্ট কেয়ার সেন্টার নামে একটা যে জিনিসটা বলছিলাম, যে আমেরিকাতে এখন ইমার্জেন্সি রুমে আগে অনেকে চলে যেত, গিয়ে 5-7-8 ঘন্টা ওয়েট করতে হতো। এখন একটা বের হচ্ছে মাঝখানে, যে যারা ইমার্জেন্সি না, এখনই মারা যাবে না, কিন্তু আর্জেন্ট। আচ্ছা, যেমন আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পেতে আমি 2 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ লাগবে, কিন্তু আমি আই ক্যান ওয়াক ইন, হাইটে চলে যাব, ওইখানে এক্সরে আছে, আলট্রাসাউন্ড আছে, সব কিছু করে তারা 2 ঘন্টার মধ্যে বলবে তুমি বাড়ি চলে যাও, ভালো আছো, অথবা হাসপাতালে চলে যাও, তোমার ইমার্জেন্সি অপারেশন লাগবে। এটাকে বলে আর্জেন্ট কেয়ার। তো এই যে ট্রেনিংটা, আমি সাইদুরকেও বলেছি যে এটা আমরা এস্টাবলিশ করতে চাই, তাদেরকে পছন্দ হচ্ছে। এটা করলে আমাদের মাঝরাত্রে কেউ দরকার যেতে পারলো। তো কিছু জিনিস আছে যে আমেরিকা তো এটা নতুন, কিন্তু খুব পপুলার হচ্ছে। আমাদের যেই রিসোর্স এবং যেই জনবল এবং যেই জনসংখ্যা, সব মিলিয়ে এটা কি আসলে আমাদের দেশে সম্ভব কিনা? এটা আমার মনে হয় সম্ভব।
কারণ এইটা তো আর্জেন্ট কেয়ার যদি আমরা করি তাহলে প্রত্যেক পাড়ায় পাড়ায় যদি আর্জেন্ট কেয়ার হয় তাহলে তার বড় বড় হাসপাতালে যাওয়ার আগে তারা ওখানে গিয়ে দেখলো যে তাদের সত্যি যেতে হবে কিনা। এই জিনিসটা জানলে কিন্তু অনেক বড় হাসপাতালের উপর প্রেশার কমে যায় এবং এটা সম্ভব। দরকার হলে আরও ট্রেনিং দিতে হবে। এবং আমেরিকাতে আবার অনেক সময় নার্স ট্রেন থাকে, এমার্জেন্সি ওই যে আর্জেন্ট কেয়ারে নার্স দেখতেছে, নার্স যদি দেখে যে সে পাচ্ছে না তখন ডাক্তারকে ফোন করে। তো এটা যে খালি ডাক্তার লাগবে সেটা না, ইভেন টেকনিশিয়ানদের ট্রেন করে আমরা ডায়ালাইসিস করি, কার্ডিয়াক ক্যাথ ল্যাবের টেকনিশিয়ানরা তাদের 6 মাসের ট্রেনিং থাকে। সুতরাং ডাক্তার আর নার্সদের সব করতে হবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, যে বেরিয়ে আসলে তখন আমরা আরও স্কিলড লোক পাবো যারা আন্ডার সুপারভিশন তারা এই কাজগুলো করতে পারবে। সেক্ষেত্রে আরেকটা আছে যে সংকট এবং খরচের যে বিষয়টা, যে আমাদের দেশে কস্টলি হ্যান্ডেল করতে হচ্ছে সব কিছু, চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে, এই বিষয়টাকে কমিয়ে আনার জন্য কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন? সেটা যেমন ধরো আমাদের এখানে ওষুধের দাম কম, উইচ ইজ ভেরি গুড। টেস্টের দামও খুব একটা বেশি না। আচ্ছা, কিন্তু প্রপারলি ওই টেস্ট আর ওষুধ যে কোঅর্ডিনেট করে একজন রোগীকে চিকিৎসা করে, এই সিস্টেমটা আমরা এখন আর একটু ডেভেলপ করলে তখন আমার মনে হয় না অত খরচ হবে। আমরা 10টা ওষুধ না দিয়ে আমরা 3টে ওষুধ দিলাম। আচ্ছা, এইগুলো আমি তো মাস্টারি করি, আমরা এগুলো আমাদের ছাত্রদের ওখানে পড়াই, কোনটা দরকার কোনটা দরকার নাই। তো আমার মনে হয় যে এগুলো যদি আমরা ট্রেন করি তাহলে খরচ কমবে। আর এই জন্য আর্জেন্ট কেয়ার হলে হাসপাতালে ভর্তি হলে 3-4 লাখ টাকা চলে যায়। এখন আর্জেন্ট কেয়ার থেকে যদি হাফ অ্যান আওয়ার পরে বাড়িতে চলে আসে তাহলে তার হাসপাতালে খরচ হচ্ছে না। যখন হওয়ার দরকার তখন তো হবেই, কিন্তু যখন অনেক সময় গেলাম কিছুই নাই বা সন্দেহ করে রেখে দিল 3-4 দিন, একটা পয়সা ধরিয়ে দিল, সেটা দরকার আছে অনেক সময়। কিন্তু 80% অফ দ্য টাইম আমি মনে করি এটা আর্জেন্ট কেয়ারই হ্যান্ডেল করতে পারবে। এবং সেক্ষেত্রে স্যার যে বিভিন্ন যে অনুদান আছে বা বৈশ্বিক যে অনুদানগুলো, যেমন রিসেন্টলি যদি ইউএসএইড এর কথা বলতে চাই, যে সেটি বন্ধ হওয়াতে আইসিডিডিআরবির যেই অনেক প্রায় 1000 মতো লোক আসলে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে তার চাকরি থাকছে না, এটা আসলে স্বাস্থ্য খাতে কীভাবে প্রভাব ফেলবে? এটা আরেকটা ইস্যু, এটা পাবলিক হেলথের ব্যাপার। যেমন ইউএসএআইডি টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট এবং ইয়ের জন্য তারা $30 মিলিয়ন দিত, 1000 কর্মচারী ছিল। ট্রাম্প সাহেব আইসা অনেক কিছু বন্ধ করছে, এর মধ্যে এটা বন্ধ করায় টিবির কিছু ক্ষতি হবে, কিন্তু ট্রেন এটা চলতেই থাকবে। আমাদের কাজটা সম্ভবত এটা করতে হবে। কিন্তু আমি এটা নিয়ে যেটা আমার মাথায় যেটা আসলো, যে প্রবাসে যারা আমরা থাকি বাঙালিরা, তার কিন্তু যে রেমিটেন্সের ব্যাপারে, আমি আবার বাংলাদেশ ইউএস চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, আমার কোনো ব্যবসা নাই। কেন প্রেসিডেন্ট? যে আমরা চাইছি যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যে ব্যবসায় সম্পর্কটার জন্য পরিচয় করে দেওয়া, কারণ অনেক বছর থেকে আছি তো অনেক গ্যাপ দেখি, সেই জন্য সব কিছুতে ঢুকতে আমার। তো সেখানে আমরা রেমিটেন্স ফেয়ার আমরা গত কয়েক বছর থেকে করা হয়। রেমিটেন্স ফেয়ার মানে কি, এখান থেকে সব ব্যাংকের চেয়ারম্যানরা যায়, ওখানে বলে লিগেলি পাঠাও, এবং গত কয়েক বছর আমেরিকা কিন্তু মিডল ইস্ট থেকে বেশি পাঠিয়েছে। দেখা গেল যারা পাঠাচ্ছে তারা বাড়ি বানাবার জন্য অথবা ব্যবসার জন্য, আর মিডল ইস্ট যারা পাঠায় তারা তাদের সমস্ত বেতনটি পাঠাতে হয়, আর ওখানে তো পাঠাবার দরকার নেই, সবার যার যার সিটিজেন আছে। কিন্তু আমার যেটা সাজেশন হচ্ছে এখন, যে প্রবাসে আমি একটা আন্দোলন করতে চাচ্ছি, যে এই রেমিটেন্সটা যদি আমার যদি পাঠাবার দরকার নাও হয়, তাও যদি আমি $200 $300 করি বছরে আইসিডিডিআরবিকে যদি পাঠাই, অথবা আরেকটা এনজিও বন্ধ হয়ে গেছে তাকে যদি পাঠাই, তাহলে বাইরে যারা আছে তারা বেশি পয়সা দিতে হচ্ছে না, কিন্তু আমাদের দেশ ট্রাম্পের দিকে তাকিয়ে থাকতে হবে না, অন্য দেশে তাকিয়ে থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা নিজেরা যুদ্ধ করছি, হ্যাঁ, আমি এই একটা যুদ্ধ মনে করি। এবং রেমিটেন্সটার জন্য আমরা এবার সিরিয়াস চিন্তা করছি যে এটা একটা মানুষকে অ্যাওয়ারনেস করা, যে আপনারা পাঠাবেন, কোথায় পাঠাবেন, আপনার কোথাও জায়গা না থাকে আপনার গ্রামের যে স্কুলটা আছে সেই স্কুলকে আপনি তৈরি করেন, গ্রামের যে কৃষক সেখানে আপনি দেন, বেশি না। তো এইভাবে যদি আমরা অনেককে করতে পারি, এটা আমার মাথায় ঢুকছে যে আমরা এই রেমিটেন্সটা যাদের দরকার মানে পাঠাতে না আগে তারা যেন পাঠান, এই জন্য যে আমরা বাইরের অন্য লোকের উপরে ডিপেন্ডেন্সি। এই জন্য কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন কিনা স্যার? উদ্যোগ আমরা এই যে আমাদের এপ্রিলের 19-20 তারিখে আমাদের যে রেমিটেন্স ফেয়ার হচ্ছে বাংলাদেশ ইউএস, এখানে ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর সহ প্রায় 8 জন চেয়ারম্যান যাচ্ছে, তারা এমনি যায়, সবসময় যায়। কিন্তু
ওই ডিসকাশনটা থাকে রেমিটেন্স লিগেলে পাঠানোর জন্য, আচ্ছা। কারা যাদের দরকার তারা যেন লিগেলে পাঠায়। কিন্তু এবার থেকে আমরা যেটা করতে চাচ্ছি যে যারা পাঠায় না, দরকারও নাই, তারা যেন চ্যারিটি হিসাবে দায়িত্ব নেন। বিদেশে আমি এদের সাথে পড়াশোনা করে গিয়েছি, একটা দায়িত্ব আছে। এখন যেহেতু আমাদের ডলার সংকট, দেশে যেই সরকার আসুক না কেন, সাধারণ মানুষ তো খেতে হবে, জি চাকরি থাকতে হবে, সেগুলো তো সব কোনো সরকার দিতে পারবে না। আমরা যদি এটার পার্ট নেই, যদি এটা কাজ করে, তাহলে আমি মনে করবো যে একটা স্টেপ সামনে নেওয়া হলো। এই ক্ষেত্রে আসলে প্রত্যন্ত অঞ্চলে আমাদের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া বা প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবাকে উন্নত করা, যাতে একজন মানুষ, যখন আমরা দেখতে পাই যে একটু সিরিয়াস কিছু হলেই সেই প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা কেন্দ্রিক আমাদের চিকিৎসা ব্যবস্থা হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আসলে করণীয় কি আছে? সেটার করণীয় ডিফারেন্ট। যেমন প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা যদি সাবডিভিশনের হাসপাতালগুলোকে উন্নত করি, জি যেমন আমরা সিলেটে আমরা কিডনি ফাউন্ডেশন হাসপাতাল বানিয়েছি। জি 5 বছর থেকে আমরা ফ্রি ডায়ালিসিস 40% ফ্রি দিতাম, ডায়ালিসিস সেন্টার ছিল। আমরা পুরো হাসপাতাল বানিয়েছি এই 11 তারিখে। কেন বানিয়েছি? জি যেন ঢাকার উপর প্রেশার না পড়ে। আমরা ওখানে ক্যান্সার সেন্টার করব। ঠিক এরকম যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জি একটা ভালো হাসপাতাল হয়, খালি বিল্ডিং না, সার্ভিস দেবে, যে ঢাকা যেতে হবে না, চায়না যেতে, জাপান, সিঙ্গাপুর যেতে হবে না। এটার জন্য আমরা যেরকম বিদেশ থেকে যখন আসি, আমরা বিল্ডিং বানাই না, আমরা বিল্ডিংয়ের ভিতরে কী হচ্ছে, যেমন প্রপার ট্রিটমেন্ট, স্টেট অফ আর্ট ট্রিটমেন্ট, এটা আমার দায়িত্ব। এখন আমি যদি ওদেরকে ট্রেন করি, একটা গ্রুপকে, তারা কিন্তু এমন ট্রিটমেন্ট দেবে যে ঢাকায় থেকে কম হবে না। এই জিনিসটার জন্য আমরা চেষ্টা করছি, এবং এটা আমাদের একটা মিশন যে আমরা প্রফেসর সাইদের সাথে আলাপ করেছি যে কিভাবে আমাদের ডাক্তারকে ট্রেন করা যায়। আমরা যেরকম, যদিও কিডনি ফাউন্ডেশনের আমি প্রেসিডেন্ট, আমরা সিলেট হার্ট ফাউন্ডেশনে আমরা আমেরিকার ডাক্তার পাঠিয়ে ওদেরকে ট্রেন করিয়েছি। সিলেটের ডায়াবেটিক হাসপাতাল আছে, ওইখানে আমরা আমাদের পয়সায় ওদের ডায়ালিসিস সেন্টার চালিয়েছি 3 বছর। এখন আমাদের ফান্ডের জন্য ওটা আপাতত বন্ধ। যে কোনো, আমার মেয়ে আইসিইউ ডাক্তার, সে এখানকে ট্রেন করে গেছে, ঢাকা মেডিকেলের আইসিইউকে ট্রেন করেছে প্রায় সিলেট। তো আমরা বাইরের যারা প্রবাসী এবং তাদের চিলড্রেনরা যদি ইন্টারেস্ট করতে পারি, আর যদি আমরা ম্যান পাওয়ার, আমাদের ডাক্তাররা খুব স্মার্ট, ট্রেনিং যদি আমরা ভালো করে আর দিতে পারি, তাহলে তারা কিন্তু দে উইল বি হ্যাপি যদি ডিস্ট্রিক্টও থাকে। আচ্ছা, তো সেটা আমি মনে করি আমার সাজেশন। আর স্যার, এটা আপনি তো সিলেট নিয়ে করছেন, বা সিলেটে আমরা আপনার হাসপাতালও দেখেছি, অন্যান্য জেলা নিয়ে আপনাদের এই পরিকল্পনা আছে কিনা? আমার শ্বশুরবাড়ি নোয়াখালী। আচ্ছা, তো ন্যাচারালি, আচ্ছা, আমি কেন সিলেট নিয়ে করলাম, কারণ আমি দেখি যে প্রথম আমেরিকাতে গেলাম, যখন কথাবার্তা বললাম যে সবাইকে $10 করে সেভ করতে হবে, কেন দেশে কিছু করব। যে খুলনা আসে বলে খুলনায় করবেন, আমি হ্যাঁ। যে বরিশাল আসে বলে বরিশাল করবেন। তখন আমার মনে হলো যে অঞ্চলের লোককে দিয়ে, যেমন সিলেটে যখন আমি হাসপাতাল করছি, আমি কিন্তু সিলেটের বাইরের কাছ থেকে টাকা নেই নাই। আমার বন্ধু বসাতে চাইছে $10 লাখ টাকা, আমি নেবেন, কেন নিবে না? আমি যদি মরে যাই, এটা চালাবে কে? কিন্তু ওই এরিয়ার লোক যদি ইন্টারেস্টেড নেয়, তারা যদি মনে করে এটা একটা চ্যারিটি, তো এটা কোনো প্রফিট হাসপাতাল না। তো এটাতে লাভ হয়েছে কি, যে মানুষ কিন্তু এগিয়ে আসছে। কারণ প্রথমেই আমাদের বাবার ফাউন্ডেশন থেকে 80% আমরা ডোনেট করেছি। মানে আমরা প্রথমে পয়সা চাই না, বিল্ডিং হওয়ার পরে এটা যখন মানুষ দেখে তখন ট্রাস্ট করে। আর আমরা আমাদের কোনো নামও দেই না যে এটা আমাদের অমুকের নামে। তো আমি মনে করি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এই মডেলটা, ইভেন আমাদের শারমিন মুর্শিদ গিয়েছিলেন, সে বললো যে এই মডেলটা যে অঞ্চলের লোক দিয়ে অঞ্চলের হাসপাতাল করা, বা যে হাসপাতাল আছে ওইটাকে ইমপ্রুভ করে দায়িত্ব যদি আমরা কোনো রকম দিতে পারি, তাহলে আমার মনে হয় একসাথে, এটার জন্য আমরা রেডি টু গিভ স্কিলস। কিন্তু বাংলাদেশিরা যারা প্রবাসে আছেন, প্রত্যেক ডিস্ট্রিক্টের কিন্তু অ্যাসোসিয়েশন আছে, এরা কিন্তু সবাই কাজ করতে চায়, ডিরেকশন চায় কীভাবে করবে। তো সেটা যদি আমরা করাতে পারি, কারণ আমাদের এটা যদি সাকসেসফুল হয়ে যাবে, তখন তারা দেখবে যে এরকম করা সম্ভব, তখন আমাদের জন্য ওদের বলাটা আরও সোজা হবে আর কি। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরাও প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু আপনি মাঝখানে এক পর্যায়ে বলছিলেন যে আমেরিকার চেম্বার অফ কমার্সের আপনি প্রেসিডেন্ট, এবং এছাড়া এই প্রবাসীদের নিয়ে আপনি আর কি কি কাজ করে থাকেন, একটু সংক্ষেপে। প্রবাসীদের নিয়ে কিন্তু আমরা অনেক কাজ করি। যেমন ধরো, পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন আমাকে 2004-এ ইনভাইট করেছিল, যে আমি বাংলাদেশ মেডিকেল প্রেসিডেন্ট ছিলাম তখন। ওইখানকে আমি বললাম যে তোমরা মুক্তিযুদ্ধের সময় যা মার্ডার করছো, মাপ চাইতে হবে। তারা কিন্তু পরের বার এসে মাপ চাইলো। আচ্ছা, এই জিনিসটা কিন্তু এখান থেকে করা সম্ভব হয় নাই। আমরা জেনোসাইড কনভেনশন, বাংলাদেশের জেনোসাইড ইজ ফরগটন, আমরা 2008-09-তে কনভেনশনে করার পরে কেন ইউনিভার্সিটিতে কিন্তু জেনোসাইড, বাংলাদেশ জেনোসাইড পড়ানো হয়। আমরা ভ্যাকসিনের সময়, আমি আর চৌধুরী হাফিজ হাসান,
মাসুদুল হাসান, আমরা 25 মিলিয়ন ভ্যাকসিন পাঠালাম, নট এজ এ বাংলাদেশি, এজ আমেরিকান। আমাদের সিনেটারের সাথে ইয়ে করে ওই কোভিডের টিম যেটা হোয়াইট হাউসের, সেখানে আমরা ঢুকে গেলাম। আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে তারা বললো যে আমরা তোমাদের দেশে এখন কোভিড আসে নাই, উনি বললেন আসবে না। এই যে প্রবাসের থেকে যে অনেক কিছু করা যায়, এই জিনিসটা আমরা মনে করি যে এখানকার মানুষের জানা দরকার, আর ওইখানকে এনকারেজ করা দরকার আপনারা এটা করেন। কারণ আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল যত কোম্পানির মালিক, আইটি মিটিং করেছি। আইটিতে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু পলক করতে দেয়নি, আটকে রাখছে। ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি আমাদের কিন্তু ডলার পাইতে পারি, হচ্ছে না। আমরা খালি গার্মেন্টে যদি ডুবে যাই আমরা কিন্তু মারা যাব। তো এইসব জিনিসের জন্য আমরা ওখানে সবাই করতে চাই, কিন্তু অপরচুনিটি কিন্তু আমরা পাই না। আমরা গায়ের জোরে করি, অনেকে এসে ফিরে যায়, না গিয়েছিলাম, কথা শুনে নাই। স্যার এখন যদি বলতে চাই যে স্বাস্থ্য খাতে সেই অপরচুনিটিটা এখন পাচ্ছেন কিনা? এখন তো জানি না, মানে যারা আছেন তারা তো কিছুদিন পর থাকবেন না। জি, তো এরা তো পলিটিক্যাল না, এরা আমাদের কথা শুনবে, কিন্তু যারা পলিটিক্যাল লোকজন আসবে তারা যদি শুনে ভালো, না শুনলে আমরা যেভাবে প্রাইভেটলি করছি, আমরা তো সরকারি করি নাই, এভাবে করতে হবে। কিন্তু করতে হবে, মানে করাটা করতে হবে, সেটা যেভাবে হোক। তবে আমার ধারণা এত বড় একটা আন্দোলন যে ছাত্ররা করলো, চেঞ্জ হলো, এটাকে যদি আমরা না ধরতে পারি, না বুঝতে পারি যে এখন আমাদের সব একসাথে ভালো করা দরকার, তাহলে আমাদের একটা ফেলিওর হবে। এবং সেই জন্য আমার মনে হয় পরবর্তী যে সরকার আসবে তারা চাপে থাকবে, ট্রান্সপারেন্সি থাকলে তারাও আগের মতো লুটপাট করা থেকে কম করবে, হয়তো করবে, কম করবে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের প্রতিবাড়িতে আসার জন্য। আমার খুব ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাকে আমাকে আনার জন্য। জি, দর্শক, কথা বলছিলাম স্বাস্থ্যসেবা নিয়ে, স্বাস্থ্যসেবার সংস্কার নিয়ে। আশা করি আমরাও যেই জিনিসগুলো জেনেছি এবং জানিয়েছি সেসব মেনে চলবো, এবং যে প্রবাসীদের যে ভূমিকা সেটি আসলে এগিয়ে চলবে, এবং এই ধারায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চলবে, এই প্রত্যাশায় আজকের বদ্যিবাড়ি থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন।